সাজেশন ভিডিও তো অনেক হলো এবং এমসিকিউ সাজেশন ভিডিও দিয়ে শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে আগুন লাগানো যায় না। তার জন্য ইচ অ্যান্ড এভরি ম্যাথামেটিক্স এর চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়াতে হয় এবং সেই জিনিসটাই লাস্ট 3খানা চ্যাপ্টার ধরে করে আসছি এবং অন্যথা হবে না। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সামেটিভের 4 নম্বর চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের নাম আর কিছুই না, শঙ্কু। মানে যেই জিনিসটা তোরা বছরে একবার হলেও নিজের মাথায় পড়িস, কি তোর বার্থডে ক্যাপ। এই যে তোর বন্ধু বান্ধবরা একটা সুন্দর বার্থডে ক্যাপ তোর মাথার উপরে পরিয়ে দেয়, এতক্ষণ ধরে ক্লাস করানোর আগে ওই বার্থডে ক্যাপটাই খুঁজছিলাম যে বাচ্চাদের একটু বার্থডে ক্যাপটা পরিয়ে দেখাবো যে শঙ্কু জিনিসটা কি। তো যখন পেলাম না তখন ভাবলাম ঠিক আছে, ওদের সাথে আমার কানেকশন এত ভালো যে আমি যদি বার্থডে কাপ নাও দেখাই তাও ওরা বুঝতে পেরে যাবে যে আমি কি বলার চেষ্টা করছি। একটা কথা লেখা আছে দেখ, আসবে বলবো না কারণ চলে এসছে। কি বললাম? আসবে বলবো না এগুলো, কারণ এই কোশ্চেন গুলোই চলে এসছে পরীক্ষাতে। তাহলে সবার আগে বুঝতে হবে যে শঙ্কু জিনিসটা কি। আগে আমি এটা বলি, এবং তোরা রিয়েল লাইফে শঙ্কু কি আশেপাশে দেখতে পাস? হ্যাঁ দেখতে পাস। প্রত্যেক বছর নিজের বার্থডেতে তোরা একটা শঙ্কু দেখতে পাস, যেটাকে বার্থডে ক্যাপ বলে তোরা চিনিস। এছাড়াও নিজের লাইফে যখন তোরা একটা মেয়ে ফের সাথে প্রেম প্রেম করে বিয়ে করতে যাবি, তখনও ছেলেদের মাথায় এরকম একটা শঙ্কু পরানো হবে যাকে বরের টোপর বলে। তাহলে আমাদের শঙ্কু দেখতে কিরকম? শঙ্কু দেখতে হচ্ছে পুরোপুরি খুবই সুন্দর এরকম। কিরকম দেখতে দেখা যাক? শঙ্কুর জন্য সবার প্রথমে দরকার হচ্ছে একটা সার্কেল, একটা বৃত্ত। এবং শঙ্কুর জন্য আর কি দরকার? শঙ্কুর জন্য আর দরকার হচ্ছে একটা সরল রেখা। কি বললাম? একটা সরল রেখা। তাহলে এই একটা সরল রেখা এবং এই একটা সরল রেখা। তাহলে এখন যে সুন্দর জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হয়েছে একেই শঙ্কু বলে। এবার তোরা বলবি যে না, কি মিথ্যা কথা বলছো, শঙ্কু তৈরি করতে তো তুমি এক্ষুনি ছবিটা আঁকলে দুটো সরলরেখা লাগলো, তাহলে তুমি কেন এটাকে বলছো যে শঙ্কু তৈরি করতে একটা সরলরেখা লাগছে? তার কারণটা হচ্ছে, একটা শঙ্কু কিভাবে তৈরি হয়? শঙ্কু তৈরি হয় হচ্ছে কিভাবে? শঙ্কু তৈরি করার জন্য একটা লাইন লাগে। কি লাইন লাগে? একটা ফিক্সড লাইন লাগে। এমন একটা লাইন লাগে যেই লাইনটা কিন্তু আলটিমেটলি নড়বে না, নিজের জায়গা থেকে নড়বে না, একদম সোজা দাঁড়িয়ে থাকবে। আরেকটা লাইন, এই যেই লাইনটা পুরোপুরি সোজা দাঁড়িয়ে আছে, যে নড়ছে না, তার আশেপাশে ঘুরে। কি বললাম? তার আশেপাশে ঘুরে, এভাবে ঘুরে। তাহলে এটা একটা ফিক্সড লাইন, যে লাইনটা নড়ছে না, আর এই লাইনটা এই ফিক্সড লাইনের সাথে একদম সুন্দরভাবে চিপকে এর আশেপাশে ঘুরছে। তাহলে যেই জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হয় তাকেই বলা হয় শঙ্কু। তার মানে শঙ্কুকে তৈরি করছে কে? শঙ্কুকে তৈরি করছে হচ্ছে এই লাইনটা, এই লাইনটা। এবং এই লাইনটা কিভাবে শঙ্কুটাকে তৈরি করছে? এই লাইনটা একটা ফিক্সড লাইন। ফিক্সড লাইন মানে যেই লাইনটা নিজের জায়গা থেকে নড়ছে না, পুরোপুরি লম্বভাবে আছে, সেই লাইনটার সাথে একটা একদম ধ্রুবক কোণ, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে ঘুরছে এবং কি তৈরি করছে? একটা শঙ্কু তৈরি করছে। তাহলে শঙ্কু তৈরি করতে গেলে কার অবদান আছে? শঙ্কু তৈরি করার জন্য অবদান হচ্ছে একটা সরলরেখার, যেই সরলরেখাটা আরেকটা ফিক্সড স্ট্রেট লাইন, ফিক্সড সরলরেখার সাথে একদম একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করে, একটা ধ্রুবক কোণ করে পাই পাই করে ঘুরতে থাকছে। তাহলে একটা সরলরেখা দিয়েই কিন্তু এই পুরো শঙ্কুটা তৈরি হয়ে যায়। যাই হোক, এই জিনিসটা তোকে কেউ কোনোদিন বলবে না, আমি তোকে কিন্তু একটা স্পেশাল ইনফরমেশন দিলাম। তোরা কোণ মানে জানিস? তোরা সবকিছুই তো জানিস। তাহলে কোণ হচ্ছে এখানে আলফা দিলাম, কোণটা একটা স্পেশাল কোণ, একটা ধ্রুবক কোণ, মানে এমন একটা কোণ যেই কোণটা কিন্তু পরিবর্তন করছে না। তাহলে এই কোণটা করে এই ফিক্সড লাইনের সাথে ঘুরে 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 যে জিওমেট্রিক্যাল ফিগারটা তৈরি করবে তাকেই বলছি আমরা শঙ্কু। সেটা আলাদা ব্যাপার। তাহলে শঙ্কু দেখতে এরকম হয়। যদি কেউ বুঝতে পারলি তো ভালো যে কিভাবে শঙ্কু তৈরি হলো, যদি কেউ বুঝতে না পারিস তো আরো ভালো। আপাতত আমরা মানে আমাদের বার্থডে ক্যাপটাকে ইমাজিন করছি, আমরা যে হ্যাপি বার্থডে যে টুপি পরি সেই টুপিটাকে ইমাজিন করছি। এবার এই শঙ্কুটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। কেন এটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু কেন বলে? কারণ কারণ এই শঙ্কুটা তৈরি করার পেছনে কার অবদান আছে? এই ফিক্সড লাইনটা, যেই লাইনটা পুরোপুরি লম্বভাবে দাঁড়িয়ে আছে, এবং এই শঙ্কুটা তৈরি করছে এই সরল রেখাটা, এবং ঘুরে 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 তৈরি করছে এই ফিক্সড লাইনটা থেকে। তাই জন্য নিচে একটা সুন্দর বৃত্ত তৈরি হয়েছে না? তাহলে একটা লম্ব আছে, একটা বৃত্ত আছে, এবং যেটা তৈরি হচ্ছে তাকে শঙ্কু বলছে। তাই জন্য এই শঙ্কুটাকে শুধুমাত্র শঙ্কু বলে না, লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। কারণ এখানে একটা বৃত্ত তৈরি হচ্ছে, নিচে একটা সুন্দর বৃত্ত তৈরি হচ্ছে, এবং একটা সুন্দর লম্বও আছে।
তাহলে লম্ব আছে, নিচে একটা বৃত্ত তৈরি হচ্ছে, তো যেটাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলছে। এবার আমরা নেক্সট পোর্শনে আসি। এবার এই লম্ব বৃত্তাকার শঙ্কু যেটা আছে তার অনেক কিছু আমাকে জিনিসপত্র জানতে হবে। যেভাবে আমরা যখন গোলক পড়েছিলাম, গোলকের কেন্দ্র, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাস, এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা জেনেছিলাম। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এই সমস্ত জিনিসগুলো আমাকে ভালো করে জানতে হয়েছিল। তাহলে যখন কোণ নিয়ে কথাবার্তা বলবো, কোণেরও এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সবার আগে কোণ তো পুরোপুরি এরকম দেখতে। এবার আমি প্রথমে কি করব, একটা লম্ব সবার আগে আমি অঙ্কন করি। সবার আগে আমি কি করলাম, একটা লম্ব সুন্দরভাবে অঙ্ক করলাম। ঠিক আছে, লম্ব অঙ্কন করে নিয়েছি। এবার এই যে লম্বটা আছে ভূমি থেকে এই কোণা যেটা আছে, ঠিক আছে, এই যে আমাদের ছোট্ট পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমাদের ভূমি অবধি যে লম্ব অঙ্কন করা হলো, এই লম্বটাকে, এই দূরত্বটাকে বলা হয় উচ্চতা। তাহলে একটা শঙ্কুর উচ্চতা বলতে কি বোঝায়? একটা শঙ্কুর উচ্চতা বলতে বোঝায় কোণের যে শীর্ষবিন্দু, সরি, শঙ্কুর যে শীর্ষবিন্দু, এটাকে বলা হয় কি, জলদি বলো, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই যে বিন্দুটা, যে শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যে লম্ব অঙ্কন করা হলো, সেই লম্বের যে দৈর্ঘ্য তাকে বলা হয় শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, ভেরি গুড। আর 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 এই যে দৈর্ঘ্যটা আছে, কি বললাম, এই যে দৈর্ঘ্যটা আছে কোথায় গেল, এই যে শঙ্কুর শীর্ষবিন্দু থেকে এই যে আমাদের দৈর্ঘ্যটা আছে, একদম সুন্দর কোণা করে যে আমাদের দৈর্ঘ্যটা আছে, এই যে আমাদের দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে বলা হয়, জলদি বলো, তির্যক উচ্চতা। কি বললাম, জলদি বলো, তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর দু ধরনের উচ্চতা থাকে, একটা তাদের লম্ব উচ্চতা, একটা একটু বেঁকে থাকে, একে বলা হয় কি, জলদি বলো, তির্যক উচ্চতা। ঠিক আছে, জেনারেলি আমরা শঙ্কুর উচ্চতাকে এইচ দিয়ে এবং তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে সম্বোধন করি। শঙ্কুর উচ্চতা মানে যেটা লম্ব উচ্চতা তাকে আমরা এইচ দিয়ে, এবং যেটা বেঁকে আছে সেই উচ্চতাটাকে আমরা এল দিয়ে সম্বোধন করি। তাহলে দু ধরনের উচ্চতা আমাদের আছে, একটা হচ্ছে লম্ব উচ্চতা, আর হচ্ছে তির্যক উচ্চতা। এবার ভূমিতে যেহেতু বৃত্ত তৈরি হচ্ছে, তাহলে এই যে বৃত্তটা আছে, এই যে আমাদের সুন্দর বৃত্তটা আছে, এই বৃত্তের নিশ্চয়ই একটা কি আছে বাবু, জলদি বলো, ব্যাসার্ধ আছে। এই যে আমাদের সুন্দর বৃত্তটা আছে, এই বৃত্তের কি আছে, এই বৃত্তের একটা সুন্দর সুস্পষ্ট ব্যাসার্ধ আছে। তাহলে এই আর কে বলা হয় ভূমির ব্যাসার্ধ। তো তিনটে জিনিস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তিনটে জিনিসের মধ্যে প্রথম জিনিসটা কি, একটা হচ্ছে তোমার লম্ব উচ্চতা, একটা তোমার তির্যক উচ্চতা, আর আরেকটা হচ্ছে জলদি বলো, ভূমির ব্যাসার্ধ। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। কি বললাম, একটা সুন্দর সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। কি বললাম, একটা সুন্দর সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার এই সমকোণী ত্রিভুজের কোনটা হচ্ছে আমাদের অতিভুজ, কোনটা আমাদের লম্ব, কোনটা আমাদের ভূমি? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, সেখানে লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে আর, এবং অতিভুজ হচ্ছে এল। তাহলে আমরা প্রত্যেকে জানি যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে তির্যক উচ্চতার স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতার স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা আমি কি পেয়ে গেলাম এখান থেকে, √8 স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে যেটা পেলাম এটা হচ্ছে তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। তাহলে কোণের তিনটে জিনিস আমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি, একটা হচ্ছে কোণের উচ্চতা, একটা হচ্ছে কোণের ভূমির ব্যাসার্ধ, আর আরেকটা হচ্ছে কোণের তির্যক উচ্চতা। এবং কোণের সব থেকে ওপরে যে বিন্দুটা থাকে তাকে বলা হয় কোণের শীর্ষবিন্দু, আর সব থেকে নিচে কি থাকে, সব থেকে নিচে একটা বৃত্ত থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তির্যক উচ্চতা, একটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, একটা হচ্ছে উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে সম্পর্কটা আমরা পুরোপুরি বুঝতে পেরে গেছি যে এল যদি তির্যক উচ্চতা হয় তাহলে এল ইকুয়ালস টু √, উচ্চতার স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস, জলদি বলো, আর স্কোয়ার। এবার নেক্সট যেহেতু ভূমি একটা বৃত্ত, তো ভূমির ব্যাসার্ধ আর যদি হয় তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হবে, পাই আর স্কোয়ার, হয় না বাবু? বৃত্তের ক্ষেত্রফল তো সারা জীবনের জন্য পাই আর স্কোয়ার হয়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা মানে ভূমির ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে ভূমির ক্ষেত্রফলটা কি, জলদি বলো, পাই আর স্কোয়ার। তাহলে আমরা তির্যক উচ্চতা চিনলাম, আমরা উচ্চতা চিনলাম, আমরা ভূমির ব্যাসার্ধও চিনলাম, এবং ভূমির যে ক্ষেত্রফল সেটাও পুরোপুরি চিনলাম। এবার দেখা যাক আর আমাদের কাছে কি আছে।
একটা আমি যখন শঙ্কু তৈরি করছি, ভালো করে খেয়াল করে দেখ, শঙ্কুর নিচে তো একটা বৃত্ত আছে, এই নিচের বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, কিন্তু শঙ্কুটাকে তৈরি করতে গিয়ে যে চাদরটা আমি বিছাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি সকাল, এই যে আমি সুন্দর করে চাদরটা তৈরি করলাম, চাদরটা, এই যে চাদরটা, মানে পুরো শঙ্কুটা তৈরি করতে গেলে যতটা পরিমাণ আমাকে চাদর লাগলো, ঠিক আছে ওকে, তাহলে এটাকে আমি কি বলবো, এই যে তলটা আছে শঙ্কুর, যে এই তলটা আছে, এই যে আমাদের তলটা আছে এটাকে পার্শ্বতল বলবে, শঙ্কুর এই তলটাকে আমরা পার্শ্বতল বলবো। পাশে যে তলটা আছে, আমার কাছে নেই এই মুহূর্তে শঙ্কু, মানে আমি যদি এটাকে শঙ্কু বলি, এই শঙ্কুর পাশে যে তলটা আছে, পাশের তলটা, এটাকে আমি পার্শ্বতল বলবো। এটা আমাদের ভূমি, যেটা বৃত্ত, এটা হচ্ছে পুরোপুরি একটা পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের তো ক্ষেত্রফল আছে না, অবশ্যই। এই যে আমাদের পার্শ্বতলটা আছে, এই যে পার্শ্বতলটা আছে, এই পার্শ্বতলটার ক্ষেত্রফল আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি লাগবে, তোমাকে যদি কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে সবার আগে তো লাগবে হচ্ছে তির্যক উচ্চতা। কি বললাম, সবার আগে তো লাগবে হচ্ছে তির্যক উচ্চতা, এবং তারপর তো লাগবে হচ্ছে ভূমির ব্যাসার্ধ। যদি তির্যক উচ্চতা এল হয় এবং ভূমির ব্যাসার্ধ আর হয়, কি বললাম, যদি তির্যক উচ্চতা এল হয় এবং ভূমির ব্যাসার্ধ আর হয়, তাহলে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর এল। তাহলে পাই আর এল মানে কি, পাই আর এল মানে হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে পাশে যে তলটা আছে তার ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি, ভূমির ব্যাসার্ধ লাগে এবং তির্যক উচ্চতা লাগে। ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা জানা থাকলে তুমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা অবশ্যই বের করে ফেলতে পারবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। নেক্সট একটা অঙ্ক করা যাক এই নিয়ে, ঠিক আছে, এটা অঙ্ক করা যাক এই নিয়ে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার। কি বললাম, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, মানে এটা যদি আমাদের শঙ্কু হয়, যদি হয় এটা শঙ্কু, তাহলে এই শঙ্কুর তির্যক উচ্চতা মানে এটা, এই যে এটা, এই এলটা বলে দিয়েছে আমাদের 15 সেন্টিমিটার। আর কি বলেছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য মানে এই পুরোটা, এই ব্যাসের দৈর্ঘ্য মানে এই পুরোটা ধর হচ্ছে 16 সেন্টিমিটার। মানে কি বললাম, ভূমিতলের ব্যাস মানে ভূমির যে ব্যাস আছে পুরোটা, এই ব্যাসটা বলে দিয়েছে 16 সেন্টিমিটার। তো ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস 16 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হয়ে যাবে, তো জলদি বল, 8 সেন্টিমিটার। ব্যাস যদি, ভূমির ব্যাস যদি তোমার 16 সেন্টিমিটার হয়, ভূমির ব্যাসার্ধ তোর হয়ে যাবে 8 সেন্টিমিটার। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো, একদম চিন্তা করার দরকার নেই। ধরি এল ইকোয়াস টু কি, জলদি বল, তির্যক, কি বললাম, এল ইকোয়াস টু কি, জলদি বলো, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কি, জলদি বলো, 15 সেন্টিমিটার। আর 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 হচ্ছে ব্যাসার্ধ, কার, ভূমির ব্যাসার্ধ। কি বললাম, ভূমির ব্যাসার্ধ। আর হচ্ছে তোমার কি, জলদি বলো, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। তো ভূমির ব্যাস বলে দিয়েছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল, কি বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল, কি বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের ফর্মুলা কি, পাই ইন্টু আর ইন্টু এল। এবার অ্যান্সারটা যদি ভালো করে খেয়াল করে দেখ, অ্যান্সারে কিন্তু পাই আছে, তাহলে আমি পাইটাকে পাইয়ের মতন রাখছি, পাই ইন্টু আর কত 8 ইন্টু এল কত 15। তাহলে পাই ইন্টু 8 ইন্টু 15 মানে 120 পাই, মানে কি বললাম 120 পাই। আর কি বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার। পাই আর এল, তাহলে পাই ইন্টু 8 ইন্টু 15, 8 15 120 পাই সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে ওকে। তাহলে আমাদের কি বলে দিচ্ছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে 16 সেন্টিমিটার, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে তির্যক উচ্চতা লাগে এবং ভূমির ব্যাসার্ধ লাগে। ভূমির ব্যাস বলে দিয়েছে, আমি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিয়েছি, আমার তির্যক উচ্চতা বলে দিয়েছে, তাই আমি এল এর মানটা পেয়ে গেছি এখান থেকে, পাই আর এল, গল্প শেষ। নেক্সট কোশ্চেনে আমি আসছি। নেক্সট কোশ্চেনে আসার আগে আমরা দেখব যে একটা শঙ্কুর কতগুলো তল থাকে। কি বললাম, একটা শঙ্কুর কতগুলো তল থাকে, একটা শঙ্কুর দুটো তল থাকে, একটা কি, জলদি বল, একটা হচ্ছে পুরো পার্শ্বতল, একটা হচ্ছে পুরো পাশের যে তলটা আছে ওটা পার্শ্বতল, একটা হচ্ছে কি ভূমিতল, ভূমি। তাহলে ভূমিটা হচ্ছে পুরোপুরি বৃত্ত, ওটা একটা তল, আর
পাশে যেটা আছে, বেঁকে যেটা আছে পাশে, ওটাকে বলে পার্শ্বতল। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর দুখানা তল থাকে, কি বললাম, একটা হচ্ছে ভূমিতল, একটা হচ্ছে পার্শ্বতল। কি বললাম, একটা হচ্ছে পার্শ্বতল। তাহলে সমগ্র তল বলতে কি বোঝায়? সমগ্র তল বলতে বোঝায়, সমগ্র তল বলতে বোঝায় ভূমিতল, ভূমি প্লাস পার্শ্বতল। এবার আমরা প্রত্যেকে জানি যে ভূমির ক্ষেত্রফলটা কত। আমাকে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে, সমগ্র তল মানে কি, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর এল। তাহলে দুটো থেকে আমি যদি পাই আর কমন নিয়ে নিই, তাহলে আর প্লাস এল হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ তল বা সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমি যদি অ্যাড করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো জলদি বল, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, যোগ করলে সমগ্র তল মানে পাই আর ইন্টু আর প্লাস এল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একদম চিন্তা করার দরকার নেই। তাহলে আমাদের 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 যদি কোনো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে কি লাগবে, আমার এখানে তির্যক উচ্চতা লাগবে এবং ভূমির ব্যাসার্ধ লাগবে। তির্যক উচ্চতার ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলে এই ফর্মুলায় বসিয়ে দিলে পেয়ে যাবো আমরা কি, জলদি বল, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আসছি বার্থডে ক্যাপ। তোরা দেখেছিস বার্থডে ক্যাপের মধ্যে কত পরিমাণ চকলেট ভরা যাবে? বার্থডে ক্যাপ তো পুরোপুরি এরকম দেখতে, তাই না? বার্থডে ক্যাপ পুরোপুরি এরকম দেখতে, এটা মাথায় পরানো হয়। তাহলে এর ভেতরে আমি যদি চকলেট ঢোকানোর চেষ্টা করি, কতটা পরিমাণ চকলেট ঢোকানো যাবে? তাহলে একটা বার্থডে ক্যাপ যেটা পুরোপুরি শঙ্কুর মতন দেখতে, এই বার্থডে ক্যাপে যতটা পরিমাণ চকলেট ঢোকানো যাবে, সেই পরিমাণটা হচ্ছে ওই শঙ্কুর আয়তন। একটা জিওমেট্রিক্যাল ফিগারের আয়তন বলতে কি বুঝি, সেই জিওমেট্রিক্যাল ফিগারের মধ্যে যতটা পরিমাণ জল বা অন্য বস্তু ঢোকানো যায়। তাহলে এই বার্থডে ক্যাপের মধ্যে যতটা পরিমাণ জল বা যতটা পরিমাণ চকলেট বা যতটা পরিমাণ তেল, তুই যাই বলিস না, যতটা পরিমাণ বালি যাই তুই ঢোকাতে পারিস না কেন, এই পুরো বার্থডে ক্যাপের মধ্যে মানে পুরো শঙ্কুটার মধ্যে যতটা পরিমাণ বস্তু ঢোকানো যায়, লাইক জল, লাইক বালি, লাইক চকলেট, সেই পরিমাণটাকে বলা হয় এই শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা কিন্তু অতিরিক্ত পরিমাণে ইজি। তাহলে শঙ্কুর আয়তন কিভাবে বের করব? শঙ্কুর আয়তন বের করতে গেলে লাগে কি, শঙ্কুর উচ্চতা। মাথায় রাখবি যে কোনো ত্রিমাত্রিক তলে, এটা তো ত্রিমাত্রিক একটি বস্তু, ত্রিমাত্রিক বস্তু। কেন ত্রিমাত্রিক? এটা ত্রিমাত্রিক এই কারণে, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। একটা শঙ্কু আমি যদি রাখি, সেটা একটা জায়গা দখল করে থাকবে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। তার মানে এটা কিন্তু একটা ত্রিমাত্রিক তলে অবস্থিত বস্তু। তাহলে যদি কোনো ত্রিমাত্রিক তলে অবস্থিত বস্তু থাকে, তার আয়তন বের করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে তার উচ্চতা, মানে হাইট। কোন ত্রিমাত্রিক তলের বস্তু, যেমন তুই পরে সিলিন্ডারে পড়বি, একটা সিলিন্ডার কি ত্রিমাত্রিক তলে অবস্থিত একটা বস্তু, এটা 3D অবজেক্ট, এরও কিন্তু আয়তন বের করতে গেলে হাইট লাগে। তাহলে যে কোনো 3D অবজেক্ট মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তার আয়তন বের করতে গেলে সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তার হাইট, যা সেটা আলাদা ব্যাপার। তাহলে আমাদের যদি শঙ্কু থাকে, শঙ্কুর উচ্চতা যদি এইচ হয় আর ভূমির ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ভূমির ব্যাসার্ধ আর আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর কি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর আর উচ্চতা যদি এইচ হয়, ভূমির ব্যাসার্ধটা হচ্ছে আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে সেই শঙ্কুর আয়তনটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে একটা শঙ্কুর আয়তন। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে সেই শঙ্কুর আয়তন। মাথার মধ্যে পুরোপুরি ঢুকে গেল। তাহলে শঙ্কুর আয়তন বের করা কিন্তু সব থেকে বেশি ইজি। একটা শঙ্কুর আয়তন বের করা কিন্তু সব থেকে বেশি ইজি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত হয় 1:3, দুখানা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, দুখানা কি বললাম, লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এর উচ্চতার অনুপাত কি বললাম, এর উচ্চতার অনুপাতটা হচ্ছে 1:3, ঠিক আছে? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু ধরি প্রথম শঙ্কুর উচ্চতা h1 এবং আচ্ছা, উচ্চতা h1, ব্যাসার্ধ r1,
এবং এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা h2, ব্যাসার্ধ হচ্ছে r2, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম শঙ্কুর উচ্চতা h1, ব্যাসার্ধ r1, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা h2, ব্যাসার্ধ r2, ঠিক আছে? এবার কি বলেছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত বলছে 1:3। তাহলে এখন শঙ্কুর উচ্চতা ধরে আমি h1 আর h2 ধরে নিয়েছি, তাহলে উচ্চতার অনুপাতটা বলছে 1:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলছে 3:1 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলছে তোমার 3:1। তাহলে উচ্চতার অনুপাতটা কি 1:3 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলছে 3:1, ঠিক আছে? ওকে, এবার কি বলছে দেখ। হ্যাঁ, আচ্ছা, তবে হিসাব করে দেখাই যে মানে তোকে কি প্রমাণ করতে বলেছে, যদি দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত হয় 1:3 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা হয় 3:1, তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাতটা হচ্ছে 3:1। তাহলে আয়তনটা কি জলদি বলো? প্রথম আয়তনটা হচ্ছে v1, 1/3 পাই r1 স্কোয়ার h1, আর সেকেন্ড শঙ্কুর আয়তন হচ্ছে v2, 1/3 পাই r2 স্কোয়ার h2, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম শঙ্কুর আয়তনটা কি v1, 1/3 পাই r1 স্কোয়ার ইন্টু h1, সেকেন্ড শঙ্কুর আয়তনটা কি v2, 1/3 পাই r2 স্কোয়ার ইন্টু h2। তাহলে এদের এই দুটো শঙ্কুর আয়তনের অনুপাত থেকে হবে 1/3 পাই r1 স্কোয়ার, বা আমি v1/v2 করি না, v1/v2 আমি করছি এখানে 1/3 পাই r1 স্কোয়ার h1, 1/3 পাই r2 স্কোয়ার h2, ঠিক আছে? ওকে, 1/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2, ঠিক আছে? ওকে, এবার r1/r2 মানে কি? r1/r2 মানে হচ্ছে 3/1, কি বললাম? r1/r2 মানে হচ্ছে 3/1, আর h1/h2 মানে কি জলদি বলো? 1/3। r1/r2 মানে 3/1, h1/h2 মানে হচ্ছে 1/3। ওকে, ফাইন আছে। তাহলে জলদি বলো ফার্স্ট, r1/r2 মানে কি 3/1, h1/h2 মানে কি 1/3, তাহলে 9/3 কেটে কুটে গেল, তাহলে 3 হয়ে গেল, ঠিক আছে? 3/1। তাহলে v1/v2, তাহলে v1/v2 হয়ে গেল 3/1, তাহলে v1:v2 হয়ে যাবে 3:1। একদম চিন্তা করার দরকার নেই। তাহলে ওটাই তো আমায় দেখাতে বলেছিল না, ওটাই আমায় দেখাতে বলেছিল যে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাতটা হবে 3:1। তো আমি একদম প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, আমি একদম আয়তনের অনুপাতে যে 3:1 হবে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। একদম নেক্সট অঙ্কে আয়, চিন্তা করার দরকার নেই, একদম সিম্পল নেক্সট অঙ্কে আয়, একদম চিন্তা করার দরকার নেই। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, কি বললাম? একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, তার ব্যাসার্ধটা কি জলদি বলো? আর, তার ব্যাসার্ধটা হচ্ছে আর, এবার উচ্চতা হচ্ছে h, ঠিক আছে? তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা h। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h, কি বললাম? ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h। সুতরাং আয়তনটা কত হবে? সুতরাং আয়তনটা হবে হচ্ছে কত? 1/3 পাই r স্কোয়ার h, কি বললাম? 1/3 পাই r স্কোয়ার h। তাহলে প্রথমে আমি শঙ্কুর ব্যাসার্ধকে r ধরে নিয়েছি, উচ্চতাকে h ধরে নিয়েছি, তাহলে এই অবস্থায় শঙ্কুর আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h। এবার কি বলছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করলে, ঠিক আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য এক রেখে উচ্চতাকে দ্বিগুণ করলে, ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন উচ্চতা কত হচ্ছে? 2h। তাহলে ব্যাসার্ধ আরই আছে, উচ্চতা এখন 2h হয়ে গেছে। তাহলে সুতরাং এখন আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2h, কি বললাম? 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2h। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা h হলে আয়তনটা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h।
আর ব্যাসার্ধ আর এবং উচ্চতা ডবল হয়ে গেছে, তাহলে এখন আয়তনটা কত হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার 2h। এবার তোকে দেখতে বলেছে যে শঙ্কুর আয়তনটা কত শতাংশ বৃদ্ধি পেল। কি বললাম? শঙ্কুর আয়তনটা কত শতাংশ বৃদ্ধি পেল। কি বললাম? এখন তো অবশ্যই শঙ্কুর আয়তনটা বৃদ্ধি পেয়েছে, তো বলছে কত শতাংশ বৃদ্ধি পেল। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পায়, ঠিক আছে? শঙ্কুর আয়তন, কি বললাম? শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পায়। কি বললাম? শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পায় কত? জলদি বলো। V1 মানে নতুন আয়তন মাইনাস পুরাতন আয়তন বাই পুরাতন আয়তন ইনটু 100। কি বললাম? জলদি বলো। যদি তাকে পার্সেন্টেজ বের করতে পারে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেল আয়তনটা, তাহলে ওপরে থাকবে কি নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন বাই পুরনো আয়তন ইনটু 100। যেই অ্যান্সারটা বেরোবে অত পার্সেন্ট কিন্তু তোমার বৃদ্ধি পেয়েছে কি শঙ্কুর আয়তনটা। তাহলে শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পায়, শঙ্কুর আয়তন শতকরা বৃদ্ধি পায় কত? যদি শতকরা বৃদ্ধি কত হয় সেটা পেতে হয়, তাহলে নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন বাই পুরনো আয়তন ইনটু 100। তাহলে কত আসছে এটা? নতুন আয়তন কি 2/3 পাই আর স্কোয়ার মাইনাস 1/3 পাই আর স্কোয়ার বাই 1/3 পাই আর স্কোয়ার ইনটু 100। তাহলে কেটে কুটে 2/3 মাইনাস 1/3 মানে 1/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, ইনটু 100। কেটে গেলে 100। তাহলে শতকরা কত বৃদ্ধি পায়? শতকরা 100% বৃদ্ধি পায়। শতকরা কত শতাংশ বৃদ্ধি পায় মানে শতকরা কত বৃদ্ধি পায় মানে V1 মাইনাস V বাই V মানে নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন বাই পুরনো আয়তন করলে ইনটু 100 মানে আলটিমেটলি 100%, শতকরা 100% কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই তো? ভেরি গুড, খুব ভালো কথা অঙ্গ। তাহলে আমাদের অপশন অবশ্যই এ ইজ কারেক্ট। শতকরা কত বৃদ্ধি পায়? শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় শতকরা কত মানে নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন বাই পুরনো আয়তন ইনটু 100 মানে 100% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? যাই হোক, এই প্রত্যেক বুঝতে পেরেছিস। নেক্সট কোশ্চেনে আমি আসছি, একদম চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেনে আমি আসছি, একদম সিম্পল কোশ্চেন। ওকে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। কি বললাম? আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে একটা শঙ্কুর আয়তনের মান যা, তার পার্শ্বতলের ক্ষেত্রফলের মান মানে ভ্যালুটা দুটো সেম। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h ও r একক হলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান জিজ্ঞেস করেছে। এবার শঙ্কুর উচ্চতা বলছে h এবং ব্যাসার্ধ বলছে r, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? জলদি বলো। তির্যক উচ্চতা লাগে। তাহলে সবার আগে আমি বলছি ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা। কি বললাম? তির্যক উচ্চতা। ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা ইকুয়ালস টু এল, এক্সট্রিমলি সরি। ধরে নে শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে এল। তাহলে তির্যক উচ্চতা যদি এল হয় তাহলে এল মানে কি হবে? অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এল মানে কি? জলদি বলো। এল মানে হচ্ছে √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কি বললাম? এল মানে হচ্ছে √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এনি কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে এল মানে কি হচ্ছে আমাদের ভালো করে দেখ। এল মানে হচ্ছে √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার কি বলে দিয়েছে আমাদের এখানে? প্রশ্নানুসারে কি বলে দিয়েছে? আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তন তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? পাই আর এল। তাহলে আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচটা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল এর সাথে সমান। তাহলে পাই পাই কেটে গেল, আর একটা কেটে গেল, তাহলে 1/3 আর এইচ ইকুয়ালস টু √, জলদি বলো। এল মানে কি? h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার কিচ্ছু করতে হবে না তোকে, কিচ্ছু তোকে করতে হবে না। এল এর জায়গায় আমি √h স্কোয়ার প্লাস বসিয়ে দিয়েছি, পাই আর আরটা কেটে গেছে। এবার আমি যদি বোথ সাইডে করে দিই হোল স্কোয়ার মানে 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর ডান দিকে হোল স্কোয়ারটা উঠে গেলে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস। এবার আমি যদি আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, আমি যদি আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কি আসছে?
ঠিক আছে, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল, এইচ স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ার। তাহলে আমাকে তো ওটাই জিজ্ঞেস করেছিল যে 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ারের মান কত হবে। তাহলে 1 বাই এইচ স্কোয়ার এবং 1 বাই আর স্কোয়ারের মানটা হচ্ছে 1/9, মানে 1/9। কিভাবে করলাম অঙ্কটা আবার বলছি, বলছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে তির্যক উচ্চতা লাগে, যেহেতু উচ্চতা এবং ব্যাসার্ধ এইচ এবং আর বলে দিয়েছে, তাহলে আমি তির্যক উচ্চতার সাথে এইচ আর আর এর সম্পর্ক জানি। অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এক্ষুনি করেছি। তাহলে এল মানে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার কি বলেছে, এবার বলেছে যে প্রশ্নানুসারে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন, আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে বাই আর এল। বোথ সাইড দিয়ে পাই কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে আর এল এর জায়গায় আমি √এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার আর স্কোয়ার বসিয়ে দিচ্ছি। তাহলে 1/3 আর এইচ ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বোথ সাইডে আমি যদি করে দিই হোল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার হচ্ছে 1/9। তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে 1/এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে 1/আর স্কোয়ার। তাহলে এর মান চেয়েছিল 1/9 বেরিয়ে গেল, অ্যান্সার আমাদের কমপ্লিট। ঠিক আছে, আই হোপ প্রত্যেকে বুঝতে পারছিস, আই হোপ প্রত্যেকে তোরা কিন্তু অঙ্কগুলোকে বুঝতে পারছিস। এই একটা অঙ্ক শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরে ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। মাথার টোপর বলেছিলাম না, এক সময় তোকে টোপর পড়তেই হবে, এবং টোপরটা আর কেউ না, টোপরটা হচ্ছে শঙ্কু। তাহলে এখানে একটা মাথার টোপরের অঙ্ক দিয়েছে, একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। ওকে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচা পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা নির্ণয় করো। দেখ, এটা তোরা নিজেরা বাড়িতে করবে, আমি খালি হিন্ট দিয়ে দেবো। তাহলে টোপরটির ব্যাসার্ধ বলেছে 21 সেন্টিমিটার, কি বললাম 21 সেন্টিমিটার। এবার যদি তোকে টোপরটাকে রাংতা দিয়ে মুড়তে হয়, হবে তো, তাহলে রাংতা দিয়ে তুই যে মুড়বি সেটা কোথায় মুড়বি, সমগ্র তলে মুড়বি নাকি পার্শ্বতলে মুড়বি? টোপরের তো নিচটা হয় ফাঁপা, টোপরের তো নিচটা ফাঁপা হয়, তাহলে যে পার্শ্বতলটা আছে, এই পার্শ্বতলটাকেই তুই রাংতা দিয়ে মুড়বি, তুই এটাকেই রাংতা দিয়ে মুড়বি, তো টার্গেটটাই হচ্ছে এটাকে পুরোপুরি রাংতা দিয়ে মোড়া। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে এত টাকা খরচা হয়। তাহলে 57 টাকা 75 পয়সা, কি বললাম 57 টাকা 75 পয়সা খরচা হচ্ছে টোটাল, আর 1 বর্গ সেমি করতে 10 পয়সা খরচা হচ্ছে। তাহলে এত টাকাকে 10 পয়সা দিয়ে ভাগ করে দিলে, মানে প্রথমে তুই এটাকে পয়সাতে কনভার্ট কর, প্রথমেই টাকাটাকে দিয়ে পয়সাতে কনভার্ট কর। আচ্ছা, 57 টাকা 75 পয়সা মানে 5775 পয়সা। তাহলে 5775 পয়সা ভাগ 10, 1 বর্গ সেমি করতে, কি বললাম 1 বর্গ সেমি করতে 10 পয়সা লাগছে। তাহলে 5775 পয়সা দিয়ে কত বর্গ সেমি করা যাবে? তাহলে 5775 পয়সাকে আমি যদি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি এই পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো না? আরে বাবা, পুরো পার্শ্বতলটাকে মুড়তে এত টাকা খরচা পড়েছে, ঠিক আছে। তাহলে 10 পয়সায় মোড়া যায় 1 বর্গ সেমি, তাহলে 5775 পয়সায় কত বর্গ সেমি মোড়া যায়? 10 পয়সায় মোড়া যায় 1 বর্গ সেমি, তাহলে 1 পয়সায় মোড়া যাবে 1 10 বর্গ সেমি, তাহলে 5775 পয়সায় মোড়া যাবে 1 10 ইন্টু 5775, মানে কত বর্গ সেমি নিজেরা ক্যালকুলেট করো। তাহলে আমি পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। পুরো রাংতা দিয়ে মুড়তে কতটা পরিমাণ ক্ষেত্রফল মুড়তে হচ্ছে, ওটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে, কি বললাম ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে পার্শ্বতলের, আমি এখানে কি পেলাম, আমি রাফে করছি এটা, 5 দুগুণে 10 কি হচ্ছে 5 একে 5, 5 একে 5, 5 5 25, 5 5 25, 1155/2, তাই তো 1155/5, হ্যাঁ হ্যাঁ, 1155/2, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল।
আর এর মানটা কত? আর হচ্ছে তোমার 21 সেন্টিমিটার, পাই মানে কি 22/7, 22/7 ইন্টু 21 ইন্টু এল, 1155/2। ঠিক আছে, ওকে। এবার 3 সাথে 21, ঠিক আছে, তাহলে এল কত হচ্ছে 1155 বাই 22 ইন্টু 2 ইন্টু 3, তাই তো? 11 দিয়ে কাটছে, 11 2 22, 11 কে 11, 5 11 55, ঠিক আছে, ওকে। 3 কি জলদি বলো, 3 কি হবে? তাহলে আমাদের তির্যক উচ্চতা হয়ে যাবে 35/4 সেন্টিমিটার। আমি রাফে করছি কিন্তু এটা, নিজেরা কিন্তু ভালো করে ফেয়ারে করবি, ওকে। তাহলে আমি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাই আর এল, ঠিক আছে। পাই আর এল ইকুয়ালস টু 1155/2 করলে 22/7, আর এর জায়গায় 21, 7 দিয়ে কাটলে এল এর মান হয়ে যাবে 1155/22 ইন্টু 3 ইন্টু 2, মানে 35/4। ভালো কথা। এবার তোকে উচ্চতা বের করতে বলেছে। আমরা খুব ভালো ফর্মুলা জানি যে এল মানে কি √r² প্লাস h²। তুই এল এর মান জানিস, তুই আর এর মান জানিস, তুই এখান থেকে এইচ এর মানটা বের কর। আমি এই একটা অঙ্ক তোদেরকে দিলাম, এল এর মান জানিস, আর এর মান জানিস, তুই এখান থেকে এই মুহূর্তে এইচ এর মানটা বের কর। আমি একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম, পুরো অঙ্কটা বুঝিয়ে দিলাম, এই অঙ্কটা আমি এইচডব্লিউ দিলাম। দেখি এই অঙ্কটা কমেন্ট সেকশনে কে বলতে পারে। আমি এই অঙ্কটা পুরোপুরি ওয়েট করছি, তোরা ইমিডিয়েটলি কমেন্ট সেকশনে বলবি। পুরো লেকচার দেখার পরে এই একটা অঙ্কই আমি তোদের কাছ থেকে কিন্তু কমেন্ট সেকশনে চাইছি। তাহলে শঙ্কুর ফার্স্ট পার্টটা পুরোপুরি কমপ্লিট। তোরা প্লিজ জানো তোদের লেকচারটা কিরকম লাগছে, এবং তোদের কমেন্ট সেকশনের উপর, তোদের কমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি আলটিমেটলি এগোতে পারবো। তাহলে শঙ্কুর লেকচার দেওয়া হলো, তোরা কাইন্ডলি বল যে লেকচারগুলো কিরকম লাগছে, কোশ্চেনগুলো ভালো ছিল কিনা, এবং আর জিজ্ঞেস করার দরকার নেই যে এগুলো কি আসবে, কারণ এগুলোই পরীক্ষায় আসবে না, এইগুলো পরীক্ষায় চলে এসছে। আর বেশি কথা একদম বলবো না। এভাবেই আমাদের এসএসসি ঢুকে ফলো করতে থাক, এভাবেই আমাদের অঞ্চগতি ক্লাসেসের ম্যাথামেটিক্স ক্লাসগুলোকে ফাটিয়ে ফলো করতে থাক। আমরা আরো 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 ভালো ভালো কন্টেন্ট আনতে চলেছি। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। দেখা হচ্ছে আমাদের একদম নেক্সট ভিডিওতে, চিন্তা করার দরকার নেই।